নতুন করে ভাবতে হবে। ভারতকে শুধু একটা মিছিল দিয়েই আমরা পদে নিয়ে আনতে পারবো এমন না, কূটনীতিক বিজয় সেটা দিয়ে পারবো এটা আমরা। শক্তি এবং শান্তি এই দুটোই আমাদের সামনে রাখতে হবে। শক্তি এবং শান্তি এর কোনো বিকল্প নাই। এটি যদি মাথায় রেখে আমরা সামনের দিকে এগোতে পারি, তাহলেই ভারতের কাছ থেকে যে আমাদের প্রাপ্য সম্মান, আমাদের যা প্রয়োজন, সেটি আদায় করা সম্ভব হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। অভিন্ন নদীর আমাদের অধিকার বিষয়গুলো তারা বিস্তারিতভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছেন। আমি এই বক্তব্যগুলোর সঙ্গে সম্পূর্ণ একমত। সেই কারণে আমি এটা আর রিপিট করতে চাচ্ছি না। আমি এখানে তাদের বক্তৃতা শুনছিলাম, আর আমি একটা কথা বারবার আমার মাথায় আসছিল, হয়তো বললে অনেকে বলবেন আমি তখন যুদ্ধবাদী। আসলে ব্যক্তিগতভাবে আমি একেবারেই যুদ্ধবিরোধী একটা মানুষ, শান্তির সপক্ষের মানুষ। কিন্তু পাকিস্তানের সিন্ধু নদীর পানির সঙ্গে যখন ভারত ভাগাভাগির প্রসঙ্গটা সামনে আসে, তখন আরেকটা দিক সামনে আসে। দুটি শক্তি হচ্ছে পরমাণু শক্তির অধিকারী। আগে ভারত ছিল, পরে পাকিস্তান পরমাণু শক্তির অধিকারী হয়েছে। আমরা আবার পরমাণু শক্তির অধিকারী না। মুক্তিযুদ্ধে লাখ লক্ষ মানুষ শহীদ হয়েছে, কিন্তু আমরা পরমাণু শক্তির দিকে এগোইনি। মৌলানা ভাসানী একসময় মন্তব্য করেছিলেন জীবিত অবস্থায়, পানির জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ প্রয়োজন দেখা দিতে পারে। কি অসাধারণ দূরদর্শী সম্পন্ন নেতা ছিলেন মৌলানা ভাসানী। ঠিক এই কথার জন্য আমি তাকে কোট করছি না। বাংলাদেশের মানুষের জন্য এমন কোনো আন্দোলন বা এমন কোনো উদ্যোগ সংগঠন নাই যেটার সঙ্গে মৌলানা ভাসানীর সম্পর্ক ছিল না। বাংলাদেশের প্রথম বিরোধী দল, পাকিস্তানের প্রথম বিরোধী দল, সবই তার হাত দিয়ে। তিনি রাজনীতিবিদদের শিক্ষক ছিলেন শুধু না, তাদের কারিগর ছিলেন তিনি। এই বাংলাদেশে তিনি ভালোকে ভালো বলেছেন, খারাপকে খারাপ বলেছেন। এটি আপনার অবস্থার প্রেক্ষিতে না, যা সত্য তিনি বলতেন। তার একটা শব্দ ছিল সেই সময় পাকিস্তান আমলে, খামোশ। এই একটা শব্দ দিয়ে পাকিস্তানের তৎকালীন স্বৈরতন্ত্রকে তিনি কলিজায় হাত দিয়ে দিয়েছিলেন। বাংলাদেশের শেখ মুজিব জাতির পিতা হয়েছিলেন, বঙ্গবন্ধু হয়েছিলেন, আরো কত কিছু হয়েছিলেন। সেই শেখ মুজিবকে তার পায়ের নিচে কন্দমবুজি করতে বাধ্য করেছিলেন তিনি ৭৪ সালে। এর নাম মৌলানা ভাসানী। আমার কাছে মনে হয় মৌলানা ভাসানী ফারাক্কায় শহীদ জিয়া রহমান একসময় পানিকে জাতিসংঘের দাবি আদায়ের জন্য জাতিসংঘে নিয়ে গেছে, ফারাক্কায় মিছিলের পরে পরে। এটাই বাস্তবতা, কিন্তু এটাই ইতিহাস। অনেকে বলেন মৌলানা ভাসানীর সঙ্গে সেই সময় সরকার সহযোগিতা করেছিল। সরকার বুদ্ধিমান ছিল বলে তো সহযোগিতা করেছিল। শুধু যে জনগণ, শুধু যে রাজনৈতিক দল এমন না, কিন্তু সেই মিছিলে সমগ্র বাংলাদেশ রাজপথে নেমে এসেছিল। আবার বৃদ্ধা, বনিতা, কৃষক, শ্রমিক, এমন কোনো মানুষ ছিল না সেই মিছিলে যায় না। আমরা তরুণ, আমাদের ভাবখানা এরকম ছিল যে আমরাই কিছু করছি, কিন্তু আমাদের দিকে কত সিনিয়র। এই যে আমার পাশে বসে আছে আজকে সভা সভাপতি, আমরা একেবারেই ছাত্র, একেবারেই তরুণ। আমাদের নেতা ছিলেন নানু ভাই বা অন্যরা, আর জাদু ভাই ছিলেন সেই সময় আমাদের সংগঠকের প্রধান সংগঠক, আর নেতা ছিলেন মৌলানা ভাসানী। এই জিনিস মৌলানা ভাসানীর কথা ভাবলে সাধারণ জীবন না, দেশপ্রেমিক না, স্বাধীনতা না, মনে হয় আমি মৌলানা ভাসানী। তার সঙ্গে যে সম্পৃক্ত হয়নি, তার রাজনীতিকে ধারণ করতে পারেনি, আমার কাছে মনে হয় বড় দৈন্যতার মধ্যে তারা। শহীদ জিয়া রহমান, যার নাম উচ্চারণ করলে স্বাধীনতা ঘোষণার প্রসঙ্গ আসে, মুক্তিযুদ্ধের কথা আসে, রণাঙ্গনে লড়াইয়ের কথা আসে। বেগম খালেদা জিয়া, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ এই মহিলার নেতৃত্বে, আপোষের নেতৃত্বে আমরা রাস্তায় নেমে এসেছিলাম। এর সিঁড়িটা কি?
এর মাথার উপরে কি, সেটি হচ্ছে মৌলানা ভাসানী। সেজন্য মৌলানা ভাসানীকে বাদ দিয়ে এই জাতির ইতিহাস লেখা, ইতিহাস বলা, ইতিহাস জানা, এটা অসম্পূর্ণতা থেকে যাবে। একজন সামরিক ব্যক্তিকে তিনি সমর্থন দিয়েছিলেন সমগ্র রাজনৈতিক জীবন, তিনি হচ্ছেন শহীদ জিয়া, যাকে তিনি আশীর্বাদ করেছিলেন ভালো কিছু করার জন্য সামনে এগিয়ে যাও। শহীদ জিয়া রহমান দেশকে, নিজেকে, রাজনীতিকে শুধু রক্ষা করেছে এমন না, আমি বলবো মৌলানা ভাসানীকেও তিনি সমৃদ্ধ করেছিলেন। বন্ধুরা, শেষ কথাটা হচ্ছে নতুন করে ভাবতে হবে। ভারতকে শুধু একটা মিছিল দিয়েই আমরা পদে নিয়ে আনতে পারবো এমন না, কূটনীতিক বিজয় সেটা দিয়ে পারবো এটা আমরা। শক্তি এবং শান্তি এই দুটোই আমাদের সামনে রাখতে হবে। শক্তি এবং শান্তি, এর কোনো বিকল্প নাই। এটি যদি মাথায় রেখে আমরা সামনের দিকে এগোতে পারি, তাহলেই ভারতের কাছ থেকে যে আমাদের প্রাপ্য সম্মান, আমাদের যা প্রয়োজন, সেটি আদায় করা সম্ভব হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমি আমার বক্তব্যের শেষে আবারও মৌলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিকেন্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদ নেই। আগামী জানুয়ারি মাসের 1 তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অতীতে সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুটিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে, ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত, প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো একজন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changetv.press এক ফোঁটা হলুদও নেই।